আমার এই নাটকের দর্শক আপামর জনসাধারণ না, যারা নাটক বোঝে, যারা সুস্থ রুচি বহন করে, আমি ওই টাইপের সমঝদার দর্শকদের জন্য কাজ করি। দর্শক অনেকে বলেন আজকাল নাকি গল্প প্রধান নাটকের অভাব, আর তাই অনেক নির্মাতা নিরাপদ পথে হেঁটে ট্রেন্ডি নাটক নির্মাণ করেন। এক্ষেত্রে তরুণ নাট্য নির্মাতা অনন্য ইমন সম্পূর্ণ ব্যতিক্রম। তার নির্মিত অভাব, খবরের ফেরিওয়ালা, মুখোমুখি অন্ধকার, দূষিত এ শহরে, বিরতিহীন যাত্রা, আপোষহীনা, বুক পকেটে জীবন ইত্যাদি অনেক নাটক আছে যা জীবনবোধের কথা বলে, পারিবারিক মূল্যবোধের কথা বলে। সম্প্রতি বুক পকেটে জীবন নাটকের জন্য সীমিত দৈর্ঘ্য কাহিনী চিত্র বিভাগে শ্রেষ্ঠ পরিচালকের মেরিল প্রথম আলো পুরস্কার 2023-এ মনোনয়ন পেয়েছেন তিনি। মেধাবী পরিচালক অনন্য ইমনের সঙ্গেই আজ আমরা কথা বলবো। চলুন আড্ডায় ডুব দিই। কেমন আছে? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভীষণ ভালো আছি এবং প্রথমবারের মতো মেরিল প্রথম আলো পুরস্কারে মনোনয়ন পেয়েছেন। এবং আপনি প্রথম যখন শুনলেন যে আপনি বিজ্ঞ জুরি বোর্ডের রায়ে বর্ষসেরা 3 জন পরিচালকের মধ্যে একজন নির্বাচিত হয়েছেন, সেই মুহূর্তে আসলে কেমন অনুভূতি ছিল? আমি যখন প্রথম নিউজটা পাই, হ্যাঁ, আমাকে যখন ইনভাইটেশন কার্ডটা পাঠানো হয়, তখন আমি খুবই এক্সাইটেড ছিলাম এবং আমার বিলিভই হচ্ছিল না যে এতদিন পরে এই কাজটা নিয়ে আমাকে নমিনেশন দেওয়া হচ্ছিল। আমি আমার ওয়াইফ মৃত্তিকা মুক্তি ওর সাথে শেয়ার করলাম, হ্যাঁ, ও খুবই এক্সাইটেড। না, ও আমাকে বলল যে আমার একটা এক্সপেকটেশন ছিল যে তুমি এটা নিয়ে সামহাও কোনো একটা অ্যাচিভমেন্ট হবে তোমার। বাহ। যদি জানতে চাই যে আসলে এই মনোনয়ন আপনার জন্য কতটুকু অনুপ্রেরণা দিয়েছে, আপনার জন্য কতটুকু ভূমিকা রেখেছে অনুপ্রেরণার দিক থেকে? এই মনোনয়ন আসলে আমাকে জীবন বোধের গল্প, জীবন ঘনিষ্ঠ গল্প, যে কাজগুলো আমি এখন সিলেক্ট করে করছি, সেই গল্পগুলো করার বিষয়ে আমাকে আরো বেশি সাহসী করেছে। এই নাটকটা যখন অন এয়ার হয়েছিল তখন হচ্ছে আমি যে লেভেলের রেসপন্স পেয়েছিলাম, আমাকে ফোনে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে এবং সোশ্যাল মিডিয়াতে মানুষের কমেন্ট পড়ে আমার জাস্ট গুজবাম্প হচ্ছিল যে এত চমৎকার করে কমেন্ট করে, সবার জীবনের সাথে মিলে যাচ্ছে, সবাই কান্নাকাটি করছে, বস আপনার কাজটা দেখলে আমার খুব ভালো লাগলো, আমি অনেক সার্চ করে আপনাকে বের করলাম, আপনাকে স্যালুট। তখন আমি মনে করলাম যে এটা তাহলে একটা ভালো কিছু হয়েছে, যেটা হচ্ছে দর্শকের মনে গেঁথে গেছে বা দর্শক মনে রেখে দেওয়ার মতো একটা গল্প হয়েছিল। কিন্তু ফাইনালি যে এটা এই লেভেলের রেসপন্স পাবো, মেইল প্রথম আলোর নমিনেশন পাবো, সেটা আমি আসলে কখনো ভাবিনি, সেটা পেলাম। ধন্যবাদ মেইল প্রথম আলোকে। কি মনে হয় কার পুরস্কার পাবার সম্ভাবনা সব থেকে বেশি, আপনি, আতিক জামান নাকি সাকিব ফাহাদ? এটা আমি বলতে পারছি না, তবে আমার একটা অবজারভেশন আছে, সেটা হচ্ছে দেখেন, নাটক ওয়েব ফিল্ম দুইটা কিন্তু আলাদা বিষয়। ওকে, কারণ আমরা নাটকে আমাদের যে টাইম লিমিট থাকে, যে বাজেট লিমিট থাকে, এবং যে ধরেন ঈদের আগে অন ইয়ারের যে প্রেশারটা থাকে, আমরা চাইলে প্রপারলি একটা কাজ মানে ফুল 100% স্যাটিসফ্যাকশন নিয়ে আমরা সেটা করতে পারি না। তারপরেও যত ওই টাইম লিমিটের মধ্যে যতটুকু করা যায় সেটা হয়তো করতে পারি। তো ওই জায়গা থেকে একটা ওয়েব ফিল্ম কিন্তু হিউজ টাইম পায়, হিউজ বাজেট পায়, হ্যাঁ, প্রি প্রোডাকশন, পোস্ট প্রোডাকশনে অনেক সময় দেওয়া যায়। তো সেক্ষেত্রে নাটকের সাথে ওয়েব ফিল্মের কম্পিট করা একটু ডিফিকাল্ট মনে হচ্ছে, বাট আমি আশাবাদী দর্শকদের রেসপন্স, সম্মানিত জুরি বোর্ড, তারা যদি মনে করেন হ্যাঁ যে এত লিমিটেশনের মধ্যে দিয়ে হচ্ছে আমি কাজটা করতে পেরেছি, সেক্ষেত্রে আমি আশাবাদী। সমালোচক বিভাগে বুক পকেটে জীবন নাটকটির জন্য আপনি ছাড়াও বরেণ্য অভিনেতা তারিক আনাম খান এবং নাট্যকার আহমেদ তাওকির মনোনয়ন পেয়েছেন। কি মনে হয় কার পুরস্কার পাওয়ার সম্ভাবনা আছে? ওনাদের দুজনের পুরস্কার পাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তারেক আনাম স্যার তো দুর্দান্ত অভিনয় করেছেন, হ্যাঁ, এবং আমার মনে আছে লাস্টের দিন যেদিন শুটিং, সেদিন হচ্ছে রাতের তখন 1:30 বাজে, তা আমার তখনও আমার হচ্ছে 2টা সিন বাকি। আমি তারেক আনাম স্যারকে বললাম, স্যার আরো তো কাজ করতে হবে। উনি বলে হ্যাঁ করি, ইমন করি, না ভালো কাজের জন্য কোনো প্রবলেম নেই, চলো করি, তুমি এটা নিয়ে ওয়ারিড হও না, প্রেশার নিও না, কাজটা ঠিক করে করো। আমি ওকে থ্যাংক ইউ। তারপরে আমরা তখন 1:30 থেকে বোধহয় 2:30-3টা পর্যন্ত আমরা আউটডোরে কাজ করেছিলাম। নাটক লাস্টে যে শটটা ছিল, সো তারেক আনাম স্যারের যে ডেডিকেশন এবং অ্যাক্টিং এ তো উনি আসলে লিজেন্ড, হ্যাঁ, ওনার কাছ থেকে সবাই অনেকেই আছেন ওনার কাছ থেকে অ্যাক্টিং শিখেন বা উনি অ্যাক্টিং শিখানো, হ্যাঁ। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে তারেক আনাম স্যারের সাথে কম্পিট করা সো ডিফিকাল্ট। আর আহমেদ তকির ভাইয়ের যে বিষয়টা, সেটা হচ্ছে আমি দেখেছি উনি যেভাবে হচ্ছে স্ক্রিন প্লেটা করেছেন,
আমার মনে হয় যে উনি বেস্ট রাইটার অ্যাওয়ার্ড উইনার হবেন। এই নাটকের একদম শুরুর গল্পটা যদি একটু শুনতে চাই, আসলে খুব চেনা জানা গল্প নিয়ে নাটকটি নির্মিত হয়েছে। নাট্যকার কি আপনাকে গল্প দিয়েছিল নাকি আপনি স্বাধীনভাবেই গল্প চেয়েছিলেন? নাট্যকার আমাকে বলেছিলেন যে ভাই আপনার সাথে একটা ভালো কাজ করতে চাই। ওকে ফাইন। তখন আমরা দুজনে ডিসকাস করে আমি বললাম ঠিক আছে আপনি তার গল্পটা এরকম করে লিখতে পারেন। তারপর উনি গল্পটা আমাকে পাঠানোর পরে হচ্ছে গল্পটা পড়ে আমি জাস্ট এক্সাইটেড ছিলাম। আমি ওনাকে বললাম যে আপনি এটা স্ক্রিন প্লেটা আপনি খুব যত্ন করে করেন, সময় নিয়ে করেন, আমরা একটা বেস্ট কাজ করতে চাই। পরে উনি বললো আই শুড ট্রাই। তারপর উনি আমাকে স্ক্রিন প্লেটা দিলেন এবং আমার মনে আছে যেটা যে আমরা অনেকবার কারেকশন করেছি এবং শুটিং অন স্পটে, হ্যাঁ শুটিং স্পটে হচ্ছে আমি ফাইনালি ওনার সাথে শেয়ার করতেছিলাম যে আমাকে এই সিনটা এরকম কারেকশন করে দেন, এটা এরকম করে লিখে দেন। আমি নিজেও অনেক কিছু কারেকশন করে নিছি আর কি অন স্পটে। অনেকে ইউটিউবের কমেন্ট বক্সে কিন্তু বুক পকেটের জীবন 2 নির্মাণের জন্য অনুরোধ করেছেন। ভবিষ্যতে কি এমন কোনো পরিকল্পনা আছে? বিষয়টা আমারও মাথায় ছিল। আমি দেখেছি অনেক হিউজ পিপল হচ্ছে রেসপন্স করেছিল যে বুক পকেটের জীবন সেকেন্ড পার্ট দেখতে চাই, কিন্তু আসলে প্রথম পার্টে যেরকম একটা হাইপ তুলে দর্শকের মনে জায়গা করে একটা প্রোডাকশন, সেকেন্ড পার্ট করলে সেটা দর্শকের সেই ইচ্ছাকে বা দর্শকের স্যাটিসফ্যাকশনটাকে সেই লেভেলে পৌঁছাইতে পারবো কিনা এটা নিয়ে আমরা একটু ওয়ারিড। আর গল্পটা ওইখানেই শেষ হয়ে যাওয়া আমার মনে হয় ভালো, আর কিছু আমি ওটা নিয়ে করতে চাই না। আচ্ছা, এবার যদি একটু জানতে চাই যে আসলে নাটকটি প্রচারের পর একবারও কি ভেবেছিলেন যে এই নাটকটির জন্য এত বড় স্বীকৃতি কখনো আসতে পারে? এই নাটকটি প্রচারের পর আমি এত বড় স্বীকৃতি আসবে এটা ভাবিনি কখনো, বাট মনের মধ্যে একটু একটু আশা স্বপ্ন দানা বেঁধে উঠছিল যখন দেখছিলাম যে দর্শকরা খুব ভালো রেসপন্স করছে। তখন হচ্ছে একটু একটু এক্সাইটেড ছিলাম যে না এটা একটা ভালো জায়গায় যেতে পারে। একজন সৃজনশীল বা সৃষ্টিশীল মানুষের জন্য আসলে যে কোনো পুরস্কারই কতটুকু গুরুত্বপূর্ণ হওয়া উচিত? দেখেন, একটা ভালো কাজের জন্য একটা অ্যাওয়ার্ড পুরস্কার সেটা হচ্ছে আশা জাগানিয়া। আপনি একটা ভালো কাজ করলেন, সেটার যদি আপনি কোনো অ্যাচিভমেন্ট পান, ফিডব্যাক পান, হ্যাঁ দর্শক থেকে পজিটিভ রেসপন্স পান, তখন আপনার কাজের ইচ্ছাটাকে আরো প্রবল করবে। অনেকেই বলেছেন বুক পকেটে জীবন নাটকের শেষটুকু অন্যরকম হতে পারতো, শেষটা এমন না হলেও পারতো, এমনটা অনেকেই বলেছেন। আপনার ব্যাখ্যা কি সেক্ষেত্রে? আসলে দেখেন, নাটকের শেষটুকু হচ্ছে আহমেদ তকরির ভাইয়ের সাথে ডিসকাস করে এবং আমি আমার প্ল্যান ওয়াইজ করেছি। তকরির ভাই বলেছেন হ্যাঁ এইভাবে করতে পারেন। যেমনটা একটু আগে বলছিলাম যে আসলে ইউটিউবে কমেন্ট বক্সে আমরা তো নানা ধরনের কমেন্ট দেখেছি। এর মধ্যে একজন দর্শক এমনটা কমেন্ট করেছেন যে এই নাটকটির এত কম ভিউ দেখে খুব অবাক হচ্ছি, সত্যি রুচির দুর্ভিক্ষ চলছে, 10 মাসে মাত্র 1.5 মিলিয়ন ভিউ, আসলে তেমন ভাবে উল্লেখ করার মতো না। যদি সেটাই জানতে চাই যে আপনার কি মনে হয় এই ধরনের গল্প প্রধান বা রুচিশীল নাটকের ভিউ এত কম কেন হয়? দেখেন, আমি যখন মেন্টালি প্রিপেয়ার্ড হই যে আমি এরকম জীবন ঘনিষ্ঠ গল্প করব, হ্যাঁ তখন হচ্ছে আমি ধরেই নিই আমার এই নাটকের দর্শক আপামর জনসাধারণ না, সমজদার দর্শক, যারা নাটক বোঝে, যারা সুস্থ রুচি বহন করে, যারা স্বপ্ন দেখতে পছন্দ করে, হ্যাঁ যারা স্বপ্ন ভাঙার গল্প পছন্দ করে এবং স্বপ্ন ভেঙে সেটাকে উত্তরণের পথ খোঁজে, হ্যাঁ আমি ওই টাইপের সমজদার দর্শকদের জন্য কাজ করি। সো 1.5 মিলিয়ন ভিউ গুড। এবং আপনি দেখেন যারা কমেন্টস করেছে, হ্যাঁ এরা সবাই হচ্ছে এদের মনে দাগ কাটছে বা ওরা রেসপন্সিবল পার্সন দেখে কিন্তু তারা তাদের দায়িত্ববোধ জায়গা থেকে কমেন্টসটা করে এবং তারা তাদের এক্সপেকটেশনের কথা বলে, এরকম না হলে এরকম হইতো, এরকম না হলে এরকম হইতো। আমার দর্শক তো ওরা না। যদি জানতে চাই পুরস্কার যদি না পান হতাশ হবেন? দেখেন, একটা ফিকশন, সেটা যদি যে কেউ অ্যাওয়ার্ড পাক না কেন, সেটা রাইটার, অ্যাক্টর, ডিরেক্টর, হ্যাঁ অল ক্রেডিটস গোজ টু ডিরেক্টর। সো আমার মনে হয় যে আমি কষ্ট পাবো না। আর মেরিল প্রথম আলোর নমিনেশন পাওয়াটাই হচ্ছে অনেক বড় বিষয়। বাহ, চমৎকার। এবার যদি একটু অন্যান্য কাজের প্রসঙ্গে আসি, এবারের ঈদে আপনার পরিচালিত অভাব নাটকটিকে অনেকেই ঈদের সেরা নাটকের তালিকায় 1 নম্বরে রাখছেন, আপনার অনুভূতি কি? হ্যাঁ, এটা আসলে আমার জন্য সারপ্রাইজিং, বিকজ যে বুক পকেটের জীবনের মতো অভাবটা খুবই জীবন ঘনিষ্ঠ গল্প, হ্যাঁ জীবন বোধের গল্প। তো আমার এক্সপেকটেশন এরকম ছিল না যে এটা এই লেভেলের রেসপন্স পাবো, কিন্তু আমি আজকে সকালেও আমি দেখলাম যে 3.2 মিলিয়ন ভিউ হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু আমার সে ভিউ করার উদ্দেশ্য ছিল না।
কিন্তু এটা বাড়তি পাওয়া আমার জন্য আমি সারপ্রাইজড। এবং এই নাটকে প্রবীণ অভিনেতা আবুল হায়াত অভিনয় করেছেন এবং কনকনে শীতের মধ্যে ঢাকার বাইরে টানা 3 দিন শুটিং করেছেন। সকাল 10টায় ক্যামেরা ওপেন করেছেন, রাত 9টায় শুটিং শেষ, প্যাক আপ করেছেন। কিভাবে করেছেন? এটা আসলে আর্টিস্টদের সিনসিয়ারিটি। ধরেন আমার কল টাইম যে সময়টা ছিল, হ্যাঁ সকাল 9টায় প্রতিদিন কল টাইম ছিল, আর ঢাকার বাইরে আর্টিস্টরা সিনসিয়ারলি ঠিক 9টায় পৌঁছেছে। আমি 10টা ক্যামেরা ওপেন করেছি এবং প্রতিদিন 8টা 9টা আমার শুটিং শেষ হয়েছে। আমার কোনো বাড়তি কোনো প্রবলেম ক্রিয়েট হয়নি এবং হচ্ছে সবাই খুব সিনসিয়ারলি, সবাই খুব দায়িত্ববোধের জায়গাটা নিয়ে হচ্ছে কাজটা করেছেন। দ্যাটস ওয়াই আমি স্মুথলি শেষ হয়েছে। জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরের গল্প নিয়ে আপনি নির্মাণ করেছেন মুখোমুখি অন্ধকার, এবং এই নাটকে সাবিলা নূরের বোন নাবিলা অভিনয় করেছে। এই স্পেশাল আসলে কাজটির অভিজ্ঞতা কেমন হয়েছে? এটা আসলে একটি দুর্দান্ত কাজ ছিল। সাবিলা নূর আমাকে বলেছিল যে ভাইয়া আমার কাছে এরকম একটা গল্প আছে, দেখেন এটা করবেন কিনা। গল্পটা পড়ার পরে আমার মনে হলো যে সাবিলার সাথে 2 বোনের গল্প, যেহেতু তখন আমি সামার শুনতে পেয়েছিলাম যে সাবিলা নূরের আপু হচ্ছে ঢাকাতে স্টে করছেন। তখন আমি সাবিলাকে বললাম, আপু দেখো, তাহলে তোমার যদি নাবিলা আপুকে যদি রিকোয়েস্ট করে যদি এগ্রি করানো যায়, তাহলে হচ্ছে তোমার দুজনের কেমিস্ট্রিটা হ্যাঁ স্ক্রিনে মানুষ দেখতে পাবে। আমার মনে হয় সেটা ভালো হবে, কারণ তোমার সাথে ম্যাচ করে আসলে যেহেতু ইমিডিয়েট বড় বোন, হ্যাঁ আর্টিস্ট পাওয়া একটু ডিফিকাল্ট হবে, তুমি একটু ট্রাই করো। তারপর নাবিলা আপুর সাথে কথা বলবো, নাবিলা আপুকে এগ্রি করানো গেল, তারপর ফাইনালি কাজটা করলাম। নিলয় হিমি জনপ্রিয় জুটিকে নিয়ে শীতল নাটকটি আপনি নির্মাণ করেছিলেন এবং অভিনেতা নিলয়কে নিয়ে আপনি লিখেছিলেন যে হি ইজ আ গুড সোল। কেন লিখেছিলেন বা কোন ভাবনা থেকে লিখেছিলেন? ওইটা ছিল আমার নিলয় ভাইয়ের সাথে, হিমির সাথে হচ্ছে প্রথম কাজ। তো আমি ওনাদের হচ্ছে শুটিং সেটে ওনাদের অ্যাটিটিউড, ওনাদের বিহেভিয়ার, ওনাদের হচ্ছে ডেডিকেশন, ওনাদের এফোর্ট, এগুলো দেখে আমি বিস্মিত হয়েছিলাম। একটা ভালো গল্প বা ভালো স্ক্রিপ্ট পেলে ওনাদের মধ্যে কাজ করার যে ডেডিকেশনটা তৈরি হয়, হ্যাঁ ওটা দেখে আমি জাস্ট মুগ্ধ হয়েছি। এবং আমি দেখলাম যে নীল ভাই এত বড় একজন স্টার, হ্যাঁ হিমি এত বড় স্টার, বাট হচ্ছে ইউনিটের একদম প্রোডাকশন বয় থেকে শুরু করে ডিরেক্টর সবার সাথে ওনার যে জেন্টেলম্যান অ্যাটিটিউড, হ্যাঁ এটা আমাকে খুবই মুগ্ধ করেছিল। এবং হচ্ছে কাজটা প্রপারলি শেষ করার বিষয়ে উনি হচ্ছে উদাত্তভাবে হচ্ছে সহযোগিতা করেন। যদি জানতে চাই যে আসছে কোরবানির ঈদে আপনার নতুন কি কি কাজ আসছে বা কি কি পরিকল্পনা হচ্ছে কাজের? কোরবানির ঈদে একটা কাজ করব হচ্ছে ঝরা ফুলের হাসি। এটা আমাদের শ্রদ্ধেয় আবুল হায়াত, দিলারা জামান, ওনাদের একটা গল্প, ওনাদেরকে নিয়ে গল্পটা। আর আরেকটা কাজ করব তানিয়ার বৃষ্টি, সোহেল মন্ডলকে নিয়ে। এটাও জীবন ঘনিষ্ঠ গল্প, এই গল্পটা নিয়ে আমি এক্সাইটেড। সাদিয়া আইমানকে নিয়ে, শাওনকে নিয়ে করব, ওটা ডেটও ফিক্সড হয়ে আছে। এইটা আশা করছি দর্শকের মনের যে ক্ষুধা সেটা হচ্ছে ফিল আপ করতে পারবে। বাহ, চমৎকার। নাটকের তো অনেক অনেক গল্প শুনলাম, এবার ঝটপট কিছু প্রশ্ন করব, চটপট উত্তর দিতে হবে। এই মুহূর্তে নাটক নির্মাণের ক্ষেত্রে কোন 3টি বিষয় সব থেকে বেশি চ্যালেঞ্জিং মনে হয়? প্রথমত হচ্ছে নাটকের বাজেট, দ্বিতীয় হচ্ছে টাইম ফ্রেম, আর থার্ড লোকেশন। অভিনেতা সোহেল মন্ডলের সাথে আপনি অভাব নাটকে কাজ করেছেন, তাকে নিয়ে যদি 3টি বাক্য বলতে বলি কি কি বলবেন? ক্যারেক্টার আর্টিস্ট, দ্বিতীয় হচ্ছে কাজের প্রতি প্রচন্ড ডেডিকেটেড, তৃতীয় হচ্ছে ডিরেক্টরকে প্রপারলি হেল্প করে। অভিনেত্রী তানিয়া বৃষ্টির একটি সিক্রেট বলুন। টাইম মেনটেন করা আর্টিস্ট এবং ডিরেক্টরস আর্টিস্ট যেটাকে বলে আর কি, সে ডিরেক্টরকে খুব মেনটেন করে এবং ডিরেক্টর যেটা চায় সেটাই সে একদম পুতুলের মতো করে। সাবিলা নূরের যে গুণটি আপনাকে মুগ্ধ করে? টাইম সেন্স খুবই ভালো, ওকে যখন যে টাইমে কল দেওয়া হয় সেই টাইমে আসবে এবং অ্যাক্টিংটা দুর্দান্ত। ইয়াশ রোহানকে নিয়ে একাধিক নাটক নির্মাণের কারণ কি? ইয়াশের সাথে আমার বেশ গুড রিলেশন এবং আমার গল্পের সাথে যদি প্রপারলি ম্যাচ করে তখন হচ্ছে আমি ওকে কাস্ট করি এবং আমার কাজের এক্সপিরিয়েন্সও ভালো ওর সাথে। জনপ্রিয় অভিনেতা অপূর্বকে এমন কোন চরিত্রে আপনি দেখতে চান যাকে আসলে আমরাও সেই চরিত্রে দেখিনি? আমি অপূর্ব ভাইকে যেরকম চিন্তা করি যে অপূর্ব ভাইকে নিয়ে খুব রাফ এন্ড টাফ, সুপার রাফ এন্ড টাফ একটা ক্যারেক্টার করব। হ্যাঁ, অ্যাকশন থ্রিলার টাইপের একটা কাজ করব। তরুণ প্রজন্মের অভিনয় শিল্পীদের মধ্যে কার বা কাদের প্রতিষ্ঠিত হবার সম্ভাবনা আপনি দেখতে পান? সোহেল মন্ডল, শাশ্বত, ওদেরকে বেশ মনে হয় যে ওদের সম্ভাবনাময়। অভিনেত্রীদের মধ্যে হচ্ছে সাদিয়া আইমান, তটিনী, ওদেরকে আমার বেশ সম্ভাবনাময় মনে হচ্ছে। কথা বলে অনেক ভালো লাগলো, আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকছে এবং ধন্যবাদ জানাতে চাই বিনোদন সারাদিনে আসবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, দোয়া করবেন। বিনোদন সারাদিনে সবাইকে অনেক ধন্যবাদ।